আমাদের রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করব ক্লাস 7 এর সেকেন্ড সাবমেটিভের সেকেন্ড ইউনিট টেস্টের থার্ড স্কুল। 1-2 হয়ে গেছে অলরেডি। এবার শুরু করছি 3 নাম্বার স্কুলটা। চলো ঝটপট শুরু করি। প্রথমে দেখো কি আছে, বঙ্গানুবাদ করো। আষাঢ় শ্রাবণ ইতি মাসদ্বয়ম বর্ষাকাল ইতি কথ্যতে। আষাঢ় শ্রাবণ এই 2 মাসকে বর্ষাকাল বলে। তারপরে কি আছে, অস্মিন কালে গগনং প্রায়শ মেঘাচ্ছন্নম ভবিষ্যতি। এই সময়, অস্মিন কালে মানে এই সময়, আকাশ প্রায়শই মেঘাচ্ছন্ন থাকে। অস্মিন কালে গগনং প্রায়শ মেঘাচ্ছন্নম ভবিষ্যতি, এই কালে আকাশ প্রায়শই মেঘাচ্ছন্ন থাকে। নববাড়ি ধারাভি শস্যক্ষেত্রানি পূর্ণানি ভবিষ্যন্তি, নতুন বাড়ি ধারায় বা জলবর্ষণে শস্যক্ষেত্র পূর্ণ হয়। তাহলে এটাই হচ্ছে 1 নম্বর স্কুলের যে বঙ্গানুবাদ বলেছে তার অ্যান্সার। তোমরা ঝটপট লিখে নাও। তারপরে কি আছে দেখো, 2 নম্বরে অর্থ লেখো। উপাধ্যায়াত, উপাধ্যায়াত। তাহলে উপাধ্যায় মানে কি? উপাধ্যায় মানে শিক্ষক। এবার উপাধ্যায়াত আছে, এটা শব্দরূপের কোন বচন? শব্দরূপের পঞ্চমী বিভক্তি। বচন না বিভক্তি? তাহলে শব্দরূপের কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। কি আছে? উপাধ্যায়াত। উপাধ্যায় মানে শিক্ষক, আর উপাধ্যায়াত মানে শিক্ষকের কাজ হইতে। যেহেতু পঞ্চমীর প্রথমা বিভক্তি, তাহলে সেটা হচ্ছে শিক্ষকের কাজ হইতে। তারপরে কি আছে দেখো, কদম্ব কেতকী কুসুমে। কদম্ব কেতকী কুসুমে, কি অ্যান্সার হবে? কদম ও কেয়া ফুলের সমারোহে। কদম্ব কেতকী কুসুমে মানে কদম ও কেয়া ফুলের সমারোহে। তারপরে কি আছে, সহাধ্যায়ীন। সহাধ্যায়ীন মানে সহ অধ্যয়ন। সহ মানে একসাথে, অধ্যয়ন মানে পড়াশোনা। তাহলে এখানে মানেটা হবে সহাধ্যায়ীন, যারা একসঙ্গে কোনো পাঠ বা বিষয় অধ্যয়ন করে। যারা একসাথে কোনো পাঠ বা বিষয় অধ্যয়ন করে তাদেরকেই বলে সহাধ্যায়ীন। তারপরে কি আছে, কান্তা। কান্তা মানে স্ত্রী বা পত্নী। কান্তা মানে কি হলো? স্ত্রী বা পত্নী। তারপরে কি আছে, অপরাহ্ন। অপরাহ্ন মানে বিকেল। এবার বিকেল বলতে কোন সময়টাকে বোঝাচ্ছে? এটা তোমাদের অ্যান্সার সেটে করার দরকার নেই, তোমাদের বোঝার জন্য আমি ব্রেকেট দিয়ে করে দিয়েছি। সেটা হচ্ছে বেলা 2টো থেকে 4টা বা 5টা পর্যন্ত সময়। তাহলে অপরাহ্ন মানে বিকেল, বেলা 2টো থেকে। অপরাহ্ন মানে হচ্ছে বিকেল, শুধু এটুকুই অ্যান্সার লিখবে। বোঝার জন্য লিখেছি বেলা 2টো থেকে 4টা বা 5টা পর্যন্ত সময়কে অপরাহ্ন বলে। এবারে চলে যাব পরেরটাই কি আছে, শালমলি। শালমলি মানে শিমুল গাছ। আগেও পড়েছি আমরা, গল্পেও পড়েছি শালমলি গাছের কথা আমরা জানি। তাহলে সেই শালমলি গাছ মানে কি হলো? শিমুল গাছ। তারপরে কি আছে দেখো, দেবনাগরী হরফে লেখো। দেবনাগরী হরফে লিখতে হবে। এখানে কি আছে, উজ্জ্বল। এটা আছে, এটা আমাদের কিসে লিখতে হবে? দেবনাগরী হরফে লিখতে হবে। তাহলে দেবনাগরী হরফে লিখতে গেলে কি করতে হবে? হস্য উ, বর্গের জয় ব, বর্গের জ, বিসর্গ, উজ্জ্বল। হস্য উ বর্গের জয় বল বিসর্গ, এটা দেবনাগরী হরফে আমাদের লিখতে হবে। হয়ে গেছে। তারপর 2-এ কি আছে, সান্ত্বনা। দন্তস্বয় আকার, দন্তন্বয় তয় ব, দন্তন্বয় আকার, সান্ত্বনা। তাহলে সান্ত্বনাটা কি হবে? দন্তস্বয় আকার,
দন্তন্বয় তৈব, দন্তন্বয় আকার সান্ত্বনা, দন্তস্ব আকার দন্তন্বয় তৈব, দন্তন্বয় আকার সান্ত্বনা। তারপরে কি আছে? স্বাস্থ্যম। কি আছে? স্বাস্থ্যম, দন্তস্বয় বয় আকার, দন্তস্বয় থ জফলা, ময় হসন্ত, স্বাস্থ্যম। তাহলে স্বাস্থ্যম কি হবে? দন্তস্বয় বয় আকার, আকার, দন্তস্বয় থ জফলা, এটা দন্তস্ব, তারপরে থ, তারপরে জফলা, তারপর ময় হসন্ত, স্বাস্থ্যম। এটা হচ্ছে স্বাস্থ্যম। তাহলে উজ্জ্বল হলো, সান্ত্বনা হলো, স্বাস্থ্যম। তারপরে কি আছে? দ্রুম দল। 4 নম্বরে আছে দ্রুম দল, দয়রা ফেলা হস্যু, দ্রুম দল, দয়রা ফেলা হস্যু, ম দ ল, দ্রুম দল। তাহলে দ্রুম দল এটা কি হবে? তা বিসর্গ আছে। দটা কেমন? এটা দ, এটা রফলা, আর এইটা হস্য, দ্রু ম দ ল, দ্রুমদল, বিসর্গ হলো। তারপরে কি আছে? স্বাতন্ত্রম, 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 স্বাতন্ত্রমটি কি? দন্তন্বয় তয় রফলা জফলা, স্বাতন্ত্রম। তাহলে এটা কি হবে? দন্তস্বয় বয় আকার, তো দন্তন্বয় তয় রফলা, ময় হসন্ত, স্বাতন্ত্রম। দন্তন্বয় তয় রফলা জফলা আছে, দন্তন্বয় তয় রফলা জফলা আছে, তারপর ময় হসন্ত, স্বাতন্ত্রম। এটা হয়ে গেল স্বাতন্ত্রম। তাহলে আমাদের 3 নম্বরের উত্তর হয়ে গেল। তারপরে কি হবে? 4 নম্বরে কি আছে? অর্থ সহ অব্যয় যোগে বাক্য গঠন করো। তাহলে অর্থ সহ অব্যয় যোগ, এবারে অব্যয় মানে কি? অব্যয় মানে আগে আলোচনা হয়ে গেছে, বলো ঝটপট। অব্যয় মানে কি? অব্যয় মানে যার কোনো ব্যয় নেই। আর সংস্কৃতে কি হবে? ন ব্যয় অব্যয়, যার কোনো অবস্থাতেই কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, তাকে অব্যয় বলে। তাহলে অব্যয় তোমাদের পড়তেই পারে যে অব্যয় কাকে বলে। তাহলে এটাও লিখে নিবে, ন ব্যয়, দন্তন্য ন, বয়জফলা অন্তস্থ বিসর্গ, ন ব্যয় ইনভার্টেড এর মধ্যে দেবে, তারপর লিখবে অথবা যার কোনো অবস্থাতেই কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, তাকে অব্যয় বলে। তাহলে এখানে কি আছে? অথ, অথ তোমাকে মানেটা এখানে কি বলছে? অর্থ সহ অব্যয় যোগে বাক্য গঠন করো। তাহলে তোমাকে অর্থটা দিতে হবে, তারপর সেই বাক্য রচনা করতে হবে। তাহলে অথ, অথ মানে কি? তারপর, অথবা অতঃপর। বাক্য রচনা কি হবে? অথ স গৃহং গচ্ছতি, তারপর সে বাড়ি গেল। অথ স গৃহং গচ্ছতি, তারপর সে বাড়ি গেল, বা অতঃপর সে বাড়ি গেল। তারপরে কি আছে? অদ্য, অদ্য মানে আজ। তাহলে এটা মানেটা কি হবে? বাক্য রচনাটা কি হবে? অদ্য অহং পাঠং পঠামি, আজ আমি বই পড়বো বা পাঠ পড়বো। অদ্য অহং পাঠং পঠামি,
তারপরে কি হচ্ছে যদা, যদা মানে যখন বা যখনই, যদা মানে যখন বা যখনই। তাহলে কি হবে যদা সূর্য উদেতি তদা দিনম ভবতি, যখন সূর্য ওঠে তখন দিন হয়। যদা সূর্য উদেতি তথা দিনম ভবতি। তারপরে কি আছে দেখো অকস্মাৎ, অকস্মাৎ মানে হঠাৎ, অকস্মাৎ বৃষ্টি অভবৎ, হঠাৎ বৃষ্টি হলো, অকস্মাৎ বৃষ্টি অভবৎ, হঠাৎ বৃষ্টি হলো। তারপরে কি আছে কদা, কদা মানে কবে বা কখন, কদা পরীক্ষা ভবিষ্যতি, কখন পরীক্ষা হবে, ভবিষ্যৎ মানে হবে, কখন পরীক্ষা হবে। তারপরে অহ, অহ মানে আহা, হচ্ছে অহ এত সুন্দরম পুষ্পম, আহা এই কি সুন্দর ফুল, এটা হচ্ছে অহ। হয়ে গেল। এবারে আমরা কিসে যাব 5 নম্বরে। 5 নম্বরে কি আছে দেখো লিট বিভক্তি বোঝা, এখানে 5 নম্বরের প্রশ্নটি কি দুবার লেখা হয়ে গেছে, রিরাইট হয়ে গেছে। দেখো এখানে কি আছে লিট বিভক্তি কখন ব্যবহার করা হয় উদাহরণ দিয়ে বোঝাও। তাহলে লিট বিভক্তি আমরা জানি লট, লোট, লিট, লং, বিধিলিঙ্গ এগুলো সবই আমরা জানি, এর মানেটাও আমরা জানি। তাহলে কি বলেছে এখানে লিট বিভক্তি কখন ব্যবহার করা হয়, লিট মানে ভবিষ্যৎকাল, তাহলে ভবিষ্যৎকাল বোঝাতে লিট বিভক্তি ব্যবহার করা হয়। ভবিষ্যৎকাল যদি হয় তাহলে কি ব্যবহার করা হয় লিট বিভক্তি ব্যবহার করা হয়। তাহলে এখানে কি বলেছে এবার উদাহরণ দিয়ে বোঝাতে, উদাহরণ কি হবে সে কবে আসবে, এটা ভবিষ্যৎকালই তো, বে সে কবে আসবে, এই যে বে বলেছি কবে আসবে, তাহলে এগুলো হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকাল সে কবে আসবে স কদা আগমিষ্যতি, এটা হচ্ছে লিট বিভক্তির উদাহরণ। এবারে এর সূত্রটা কি সতীশ শতসন্তি, লিট বিভক্তি লিটের সূত্রটা হচ্ছে লিট লকারের সূত্রটা হচ্ছে সতীশ শতসন্তি শশী শত স্বামী শাবস শ্যামস, এটা হচ্ছে সূত্র। তারপরে আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বরে কি আছে শব্দরূপ লেখো। শব্দরূপে কি আছে অসমত শব্দের দ্বিতীয়ার বহুবচন, অসমত আমরা পড়েছি তো, তাহলে কি হবে অসমত শব্দের দ্বিতীয়ার বহুবচনে কি হবে অহম আবাম বয়ম, যেটা অসমত, অসমত আমরা বারবার পড়েছি আজ এখানে বলছি না, তোমাদের মুখস্থ আছে, তোমরা প্রত্যেকেই উত্তরটা দাও। অসমত শব্দের দ্বিতীয়ার বহুবচন কি হবে অহম আবাম বয়ম মাম্মা আবাউনু অসমান্য, তাহলে দ্বিতীয়ার বহুবচনে কি হবে অসমান্য, অসমান বা ন দুটা থেকে তুমি অসমানও লিখতে পারো অথবা ন দন্তন্য বিসর্গও লিখতে পারো, এটা হয়েছে। তারপরে যুষ্মৎ শব্দের চতুর্থীর বহুবচন, যুষ্মতে কি হবে তং যুবাম জিয়ম, তাম তা যুবাম বাম যুষ্মম ব, তয়া যুবাভ্যাম যুষ্মাভি তুভ্যম তে যুবাভ্যাম বাম যুষ্মভ্যম ব, তাহলে এখানে কি আছে যুষ্মান বা ব, এটা হচ্ছে চতুর্থীর বহুবচন। তারপরে আছে দেখো 7 নাম্বার। 7 নাম্বারে কি বলেছে ধাতুরূপ লেখো, ধাতুরূপ লিখতে বলেছে। এখানে কি বলেছে দা ধাতুর লিট মধ্যম পুরুষ দ্বিবচন, দা ধাতুর লিট মধ্যম পুরুষ দ্বিবচন, তাহলে দা ধাতুর লিটের সূত্রটা কি বলেছিলাম সতীর সাথে সন্ধি শেষির সাথে সাধ স্বামীর সাবস্যামস, তাহলে মধ্যম পুরুষের সূত্রটা কি আসছে এখানে মধ্যম পুরুষ দ্বিবচন বলেছে, তাহলে সতীর সাথে সন্ধি এটা প্রথম পুরুষ, মধ্যম পুরুষ শেষির সাথে সাধ, দ্বিবচনে সাথ হবে বিসর্গ হবে না, আর বহুবচনে দাসত হলে বিসর্গ হবে, কিন্তু যেহেতু এখানে দ্বিবচন বলেছে তাহলে দাসত দয়াকার দন্ত ফলে থ বিসর্গ হবে না। তারপরে দেখো 2 নম্বরে কি বলেছে পা ধাতুর লট উত্তম পুরুষ বহুবচন, তাহলে লট লকারের সূত্রটা কি তিত সন্তি শীত হস্থ মি বসমস, তাহলে লটের কি বলেছে উত্তম পুরুষ বহুবচন, তাহলে উত্তম পুরুষের সূত্র কি হলো তিত সন্তি প্রথম পুরুষ, শীত হস্থ মধ্যম পুরুষ, মি বসমস এটা হচ্ছে উত্তম পুরুষ, তাহলে উত্তম পুরুষ বহুবচন কি হচ্ছে মস ম, তাহলে পঠাম, যেহেতু মস আছে দন্ত সহসন্ত এটা নিয়ে আগেও আলোচনা করেছি, দন্ত সহসন্ত যদি থাকে তাহলে সেটা দন্তস্বটা না বসে বিসর্গ বসবে, তাহলে দেখো বিসর্গ পোষ্যাম তিত সন্তি শীতস্থ মি বসমস, তাহলে যে মস বলেছে তাহলে পোষ্যাম বিসর্গ দিয়েছি প তাহলে বসে যখন আকার ম বিসর্গ হয়ে গেল। তারপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বারে কি আছে সূত্র সহ কারক বিভক্তি নির্ণয় করো, তাহলে কারক বিভক্তি কি হবে ক্রোশঙ্গিরি তিষ্ঠতি, ক্রোশঙ্গিরি তিষ্ঠতি, তাহলে এখানে আমরা কি জানি 1 ক্রোশ দূরে গিরিটি অবস্থিত, তাহলে এই যে ক্রোশং বলেছি এটা কোন বিভক্তি আমরা বের করব, আমরা আগে দেখে নেব কোন বিভক্তি, তাহলে কোন বিভক্তি
যদি নর দিয়েই করি কি হবে? নর নর নরা, নরম নর নরান, তাহলে নরম। আর এখানে কি আছে? ক্রোশং, তাহলে এটা কি হলো? আমি দ্বিতীয়া পেয়ে গেলাম, নরম। তাহলে এটা হচ্ছে ক্রোশং, দ্বিতীয়া পেয়ে গেলাম, ক্রোশং। তাহলে ব্যাপ্তার্থে, তাহলে দ্বিতীয়া কারক বিভক্তি দ্বিতীয়াতে যেটা আমরা দেখেছি, সেখানে যে সূত্রগুলো আমি লিখিয়ে দিয়েছি বা আমরা জানি, সেই সূত্রে একটা কি সূত্র হলো? ব্যাপ্তার্থ। তাহলে কি হচ্ছে? ব্যাপ্তার্থে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে ক্রোশং গিরি তিষ্ঠতে, ব্যাপ্তার্থে দ্বিতীয়া বিভক্তি, ব্যক্তি অর্থে, এর যে ব্যক্তি বোঝাচ্ছে, বিশাল আকার বোঝাচ্ছে, সেই অর্থে দ্বিতীয়া বিভক্তি। আবার দেখো এখানে একটা সূত্র আমি বলে দিচ্ছি, যদি ক্রোশংয়ের বদলে থাকতো ক্রোশে ন গিরি তিষ্ঠতি, তাহলে কিন্তু এই সূত্র আলাদা হয়ে যেত, কারণ ক্রোশে ন যদি হয় তাহলে কি হবে? নর নর নরা, নরম নর নরা, নরে ন, তাহলে এটা তৃতীয়া বিভক্তি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্রোশংয়ের বদলে যদি ক্রোশে ন থাকতো, তাহলে কিন্তু এই সূত্রটাও আলাদা হয়ে যেত, সেটা কি হয়ে যেত? অপবর্গে তৃতীয়া হয়ে যেত। তাহলে তোমাদের সবসময় মাথায় রাখতে হবে কোনটা কারক বিভক্তি বের করার ক্ষেত্রে আগে তোমাকে বের করতে হবে বিভক্তিটা কি। তাহলে এটা যেহেতু দ্বিতীয় বিভক্তি হয়েছে, তাহলে ব্যাপ্তার্থে দ্বিতীয় হয়েছে, কিন্তু যদি এটা ক্রোশে ন থাকতো তাহলে কি হতো? অপবর্গে তৃতীয়া বিভক্তি হতো, তখন আর দ্বিতীয়া হতো না, অপবর্গে তৃতীয়া হয়ে গেল। এবারে 2 নম্বরে দেখো, গ্রামং নিকষা নদী, তাহলে কি পড়েছি? নিকষা শব্দ যোগে, আবার গ্রামং বিভক্তি পেয়ে গেছি কি? নর নর নরা, নরম দ্বিতীয়া, তাহলে নিকষা শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি, নিকষা শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি, তাহলে গ্রামং আছে, নিকষা শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি। 3 নম্বরে কি আছে দেখো, সাধু নগরম অধিবসতি, অধিবসতি, যেহেতু অধি আছে তাহলে আমরা উপসর্গ জানি, আমরা 20টা উপসর্গ জানি। কি কি একবার বলো? 20টা উপসর্গ কি কি? প্র পরা অপসম, নি অব অনুনির, দূর বি অধিসু, উৎপরি প্রতি অপি, অতি অপি, উপ আ, উৎপরি প্রতি অভি, অতি অপি, উপ আ, এ হচ্ছে 20টি উপসর্গ। তার মধ্যে দেখো অধিটা আছে, তাহলে অধি উপসর্গ আমি পেয়ে গেলাম। তাহলে এখানে সূত্রটা কি হবে? অধিপূর্বক বস ধাতু যোগে দ্বিতীয়া বিভক্তি, নগরম যেহেতু আছে, নর নর নরা নরম, তাহলে নগরম যেহেতু আছে তাহলে অধিপূর্বক বস ধাতু যোগে দ্বিতীয়া বিভক্তি। তারপরে কি আছে? তারপরে আছে দেখো 4 নম্বরে আছে বায়ু মন্দং বহতি, বাতাস ধীরে ধীরে যায়, তাহলে মন্দং, তাহলে বাতাস যাচ্ছে, এটা ক্রিয়া কোনটা? বহতি, যায়, তাহলে কেমন যাচ্ছে? ধীরে ধীরে। মন্দং যাচ্ছে, তাহলে ক্রিয়া কোনটা? যাওয়াটা, বহতিটা ক্রিয়া, তাহলে বহতিটা কেমন বইছে? মন্দং ক্রিয়া, তাহলে ক্রিয়াটাকে বিশেষিত করছে, ক্রিয়াটাকে বিশেষিত করছে, তাহলে ক্রিয়াকে বিশেষিত করলে কি হয়? ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। তারপরে দেখো 5 নম্বরে কি আছে? সাধু গ্রামম অধ্যাস্তে, তাহলে আবার সে অধ্যাস্তে পেয়ে গেলাম, তাহলে অধিপূর্বক বস ধাতু যোগে দ্বিতীয়া বিভক্তি, যেহেতু গ্রামম আছে, নর নর নরা নরম, তাহলে অধিপূর্বক বস ধাতু যোগে দ্বিতীয়া বিভক্তি, অধিবসতি, সাধু গ্রামন অধ্যাস্তে, সাধু গ্রামে থাকে, এটা হচ্ছে অধিপূর্বক বস ধাতু যোগে দ্বিতীয়া বিভক্তি। তারপরে দেখো বালক ও চন্দ্রং পশ্যতি, বালকটি চাঁদ দেখে, বালকটি দেখছে, দেখছে মানে কি? এখানে তো একটা কর্ম করছে, এখানে একটা ক্রিয়া করছে, কর্ম করছে, তাই সে চাঁদটাকে, বালকটা দেখছে, বালকটি কি দেখছে? চাঁদ দেখছে, তাহলে সে কাজ করছে, তাহলে কি হবে? কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, সে তো একটা কাজ করছে, চাঁদ দেখারও তো একটা কাজ, একটা কাজের মধ্যে পড়ছে, তাহলে সেটা হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। এবার চলে যাব 9, অশুদ্ধি সংশোধন করো, ভুল আছে সেটা তোমাকে ঠিক করতে হবে। কি আছে? বৃক্ষস্য অধং সর্প তিষ্ঠতি, তাহলে এখানে কি হবে? বৃক্ষস্য অধ সর্প তিষ্ঠতি, বৃক্ষস্য অধ, অধং হবে না, অধ বিসর্গ, অধ বিসর্গ, অধ সর্প তিষ্ঠতি, সর্প এখানে বিসর্গটা তোমরা দেবে, বৃক্ষস্য অধ সর্প তিষ্ঠতি, গাছের নিচে সাপ আছে। তারপরে দেখো 2 নম্বরে প্রাতে সজ্জাম ত্যাজেত, এটা প্রাতে হবে না, প্রাত সজ্জাম ত্যাজেত, 2 নম্বরে হয়ে গেল প্রাত সজ্জাম ত্যাজেত। তারপরে কি আছে? তমেব মাতা চ পিতা তমেব, না সরি, তমেব মাতা চ তমেব পিতা, তাহলে এখানে ভুলটা কি? চ বিসর্গ, তমেব মাতা চ তমেব পিতা। আর তাছাড়া এটাও করতে পারো, তমেব মাতা চ পিতা তমেব, এটা করলেও হবে, কিন্তু চয়ে কোনো বিসর্গ হবে না, যেহেতু এখানে বিসর্গ দেওয়া আছে, এটা ভুল আছে, চয়ে বিসর্গ হয় না।
এবারে দেখো 10 নম্বরে কি আছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দূরের বস্তু বা ব্যক্তি নির্দেশ করতে, দূরের যদি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তখন সেখানে কি হয়? নির্দেশ করতে অদস এতৎ না ইদম ব্যবহার করা হয়, তখন অদস ব্যবহার করা হয়। দূরের ব্যক্তি বা বস্তু নির্দেশ করতে অদস ব্যবহার করা হয়। এতৎ মানে এই, ইদম মানে এই, কিন্তু এতৎ মানে এটা, ইদম মানে এই, তাহলে অদস মানে ওই। দূরের বস্তু বা ব্যক্তি নির্দেশ করতে অদস ব্যবহার করা হয়। আর প্রদেশবাচক শব্দে সব সময় এক বচন হয়। প্রদেশবাচক শব্দে সব সময় এক বচন হয়। তারপরে দেখো 11 নাম্বার। 11 নাম্বারে কি আছে? সংস্কৃতে অনুবাদ আছে। কি আছে? বর্ষাকালে ময়ূরেরা নাচ করবে। করবে, এটা কি আছে? কোন কাল? ভবিষ্যৎকাল। তাহলে বর্ষাকালে ময়ূরেরা নাচ করবে, এটা ভবিষ্যৎকালে কি হবে? বর্ষা ঋতু ময়ূরা নর্তিষ্যন্তি, ময়ূরা বিসর্গ, ময়ূরেরা যেহেতু বলেছে তাহলে ময়ূরা বিসর্গ, তাহলে বর্ষা ঋতু ময়ূরা নর্তিষ্যন্তি অথবা বর্ষাকালে ময়ূরা নৃত্যং করিষ্যন্তি, নাচ করবে। সহজ সরল বাক্য এটা, আর এটাও করতে পারো, দুটার যে কোনো একটা তোমরা করবে। বর্ষাকালে ময়ূরা নৃত্যং করিষ্যন্তি, বর্ষাকালে ময়ূরা নৃত্যং করিষ্যন্তি অথবা বর্ষা ঋতু ময়ূরা নর্তিষ্যন্তি, দুটোর যে কোনো একটা করবে। তারপরে কি আছে 2 নম্বরে? দুষ্টু বালকের সঙ্গে কেউ যায় না। দুষ্ট বালকের সঙ্গে কেউ যায় না, তাহলে কি হবে? দুষ্ট বালক মানে দুষ্টেন বালকেন সহ কোপি ন গচ্ছতি। এখানে অটা এরকম হবে না, কোপি উচ্চারণ এইরকম হবে। কো, এটা হচ্ছে লুপ্ত অ, এটা লুপ্ত এর সাইন। কো ওপি ন গচ্ছতি, তাহলে দুষ্টেন বালকেন সহ কোপি ন গচ্ছতি, দুষ্ট বালকের সাথে কেউ যায় না। তারপরে কি আছে? বিদ্যাসাগর পায়ে হেঁটে কলকাতা গিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদভ্যাম কলিকাতাং গতবান। ঈশ্বরচন্দ্র নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু বিদ্যাসাগর দেওয়া আছে তাহলে বিদ্যাসাগরও পদভ্যাম পদভ্যাম কলিকাতাং গতবান, পায়ে হেঁটে কলিকাতা গিয়েছিলেন। বিদ্যাসাগরও পদভ্যাম কলিকাতাং গতবান, গিয়েছিলেন। তারপরে দেখো 4 নম্বরে কি আছে? মন্দার নামক পর্বতে কোনো এক সিংহ বাস করত। তাহলে মন্দার নামক কোনো এক পর্বতে, মন্দারও নামৈকই, মন্দার নামে কোনো এক, এটার উত্তর হচ্ছে মন্দার নামে কোনো এক, মন্দারও নামৈকই পর্বতে, মন্দার নামে কোনো এক পর্বতে কশ্চন সিংহ বসতি স্ম, কোনো এক সিংহ বাস করত, কোনো এক সিংহ বাস করত। কশ্চন মানে কোনো এক সিংহ, বসতি স্ম বাস করত। এবারে কি আছে? বাল্যকালে বোপদেব ছোটবেলাতে পাঠ বিমুখ ছিলেন। বাল্যকালে বোপদেব পাঠ বিমুখ আসিত, ছোটবেলায় বাল্যকালে বোপদেব পাঠ বিমুখ ছিলেন, তাহলে কি হচ্ছে? বাল্যকালে বোপদেব পাঠ বিমুখ আসিত, ছোটবেলায় বোপদেব পাঠ বিমুখ ছিলেন। এখানেই আমাদের শেষ হলো ক্লাস 7-এর থার্ড সাবমেটিভ স্কুল। এবার আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের লাইক শেয়ার কমেন্ট যদি আমি দেখতে পাই তাহলে আমার আরও ভালোভাবে পড়ানোর ইচ্ছা জাগবে, আমি আবার ভালোভাবে আবার নতুনভাবে তোমাদের সামনে আরও নতুন স্কুল নিয়ে চলে আসবো। টাটা।